সুতরাং তৃণমূলের রাজনীতি মৌলবাদের কাছে আত্মসমর্পণের রাজনীতি, জেনে বা না জেনে বা শুধুমাত্র ভোটের স্বার্থে বিভিন্ন সময় এমন মন্তব্য করা যা ভারত বিরোধী বিভিন্ন শক্তিকে উজ্জীবিত করে। আদালতের শুনানির রিপোর্ট প্রকাশে নিষেধাজ্ঞা জারি, সেটাও আর্জি খারিজ হয়ে গেল। কি লোকাতে তৃণমূল বারে বারে কোর্টে যাচ্ছে? তৃণমূল যে কোনো মূল্যেই তদন্তকে বন্ধ করতে চায়, এটা নতুন কিছু নয়। তদন্ত শুরু হওয়ার সময় থেকে তৃণমূল আপ্রাণ চেষ্টা করেছে এই তদন্তকে যাতে বন্ধ করা যায় এবং আইনি দীর্ঘসূত্রিতা যাতে বহাল থাকে। তৃণমূল তার কাজ করেছে আর ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবারই খালি হাতে বাড়ি ফিরে এসেছে। তুমি একদম শেষে প্রশ্নগুলো করো না, আমি শোয়ের তিনটে করে নিচ্ছি, এটা করে নি। আচ্ছা, এই যে সংসদে হামলার যে ঘটনা ঘটেছে, সেখানে বিরোধীরা যেভাবে বিরোধিতা শুরু করেছে, তাতে ঠিকমতো কাজকর্ম হচ্ছে না, বিল পাস হচ্ছে না, কিন্তু দোষীদের কঠোর শাস্তি দাবিও করছে না ইন্ডিয়া জোট। কি বল? ইন্ডিয়া জোট কি করে দাবি করবে? যে মেয়েটি ওখানে নিলাম, যাকে গ্রেপ্তার করা হয়েছে পার্লামেন্ট চত্বরের বাইরে থেকে, সে গত নির্বাচনে কংগ্রেসের হয়ে বক্তৃতা করেছে, তার ভিডিও ফুটেজ সামনে এসেছে। বিভিন্ন সময় যারা সিলেক্টিভ প্রতিবাদী আছেন, পশ্চিমবঙ্গ থেকেও কয়েকজন গিয়েছিলেন, তাদের পাশে দাঁড়িয়ে কৃষক আন্দোলনে অংশগ্রহণ করেছে। আর কৃষক আন্দোলনকে কারা ফান্ডিং করেছে, কারা 26শে জানুয়ারির দিন পার্লামেন্টের উপরে আক্রমণ করেছে, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে, ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার জন্য ওই দিনটাকে বেছে নিয়েছে, তো তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করেছে। তারা তো গ্রেপ্তারের দাবি জানাবে না। কলকাতায় বিভিন্ন লোকের সঙ্গে তাদের দেখা যাচ্ছে, তো তারা গ্রেপ্তারের দাবি জানাবে। সেগুলো চাপা দেওয়ার জন্য এই সমস্ত চিৎকার চলেছে। এই সংসদ হামলায় দেখা গেল বাংলার সঙ্গে যোগ রয়েছে নীলাক্ষর বাড়িতে তদন্তকারীরা। টুকরে গ্যাংয়ের পীঠস্থান হয়ে উঠেছে বাংলা। এই কাজ টুকরে গ্যাংয়ের কাজ না নিজেরাই টুকরে গ্যাং হয়ে গেছেন এখনো বোঝা যাচ্ছে না। কারণ আজকে যারা বিজেপি বিরোধিতায় নেমেছে, যে ধরনের বিবৃতি দিচ্ছেন, সেই বিবৃতিগুলো পৃথিবীর বিভিন্ন সংবাদপত্রের শিরোনামে যাচ্ছে। আজকে দেশের মর্যাদাহানি হচ্ছে। এই ধরনের মানুষ যারা সরাসরি এই গণতান্ত্রিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে, দেশের গণতন্ত্রের যেটা মন্দির সেখানে আক্রমণ করছে, আর তার সঙ্গে শব্দ জুড়ে দেওয়া হচ্ছে ক্রমবর্ধমান বেকারত্ব। পৃথিবীর কিছু লোক তাকিয়ে হাসছে আর কিছু লোক মজা নিচ্ছে, খবরের কাগজে শিরোনামে উঠে আসছে ভারত বিদ্বেষী কিছু মানুষজনের মনে। কলকাতার যে সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম কে একটা ডেন বলছেন বিচারপতি, আর বলেছেন সন্দেহের বাইরে রাখি না জ্যোতিপ্রিয় মামলা। ইডির আইনজীবীদের এই মন্তব্য কি বলবেন? দেখুন, এসএসকেএম হসপিটাল নিয়ে ভিন্ন মানুষের ভিন্ন মত আছেন। মুখ্যমন্ত্রী নিজে অভিযোগ করেছেন সেখানে তার হাঁটু সেপটিক হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সেখানে নেই। মদন মিত্র কি করে পড়ে গেলেন এখনো আমরা জানি না। তার আবার একটা অপারেশন করতে হয়েছে। এর আগে মদন মিত্র পেশেন্ট ভর্তি করতে গিয়েছিলেন, যিনি ছিলেন ওইখানকার একজন অবিস্মরণীয় রক্ষাকর্তা সেই হসপিটালের, ওখানকার অবিসম্বাদিত নেতা, তার বিরুদ্ধেই আবার থানায় ডায়েরি হয়ে গেল। কুকুরের ডায়ালিসিস হলো, বিশুকে শিশু বানানোর প্রচেষ্টা হলো। তো এত কিছু তো চলছে, তো স্বাভাবিকভাবেই আদালতের অবস্থান জানিয়েছে। কুণাল ঘোষ কিছুক্ষণ আগে সমীক্ষা বলেছেন যে ওরা এখন কে বা কারা ছোটবেলায় কি করেছে বা কার কলকাতার যোগ রয়েছে তা থেকে নজর ঘোরানোর জন্য বিভ্রান্তি তৈরি করছে। বিজেপি আসলে এটা স্বীকার করতে ভয় পাচ্ছে যে এটা মেজর সিকিউরিটি সিস্টেমের ফল। অমিত শাহ বরাবরের জন্য ব্যর্থ এবং তিনি ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিয়ে চলেছেন। সে বিচারটাও মানুষ করবেন। দেশের প্রধানমন্ত্রী অমিত শাহকে তার ক্যাবিনেটের গৃহমন্ত্রী বানিয়েছেন। রাত্রিবেলা ঘুমের মধ্যে অমিত শাহ ছবি দেখে আতঙ্কিত হন। আসলে হচ্ছে অমিত শাহর ভয়। অমিত শাহ 23 বলেছিল, শুনে হেসেছিলেন, বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ। আমাদেরই কিছু ভুলের জন্য আমরা 23-এ যেতে পারিনি, 18-এ থেমে গেছি। এবার অমিত শাহ 35 বলেছেন, 36 বলেছেন, কি হবে বুঝতে পারছেন না।
ওই জন্য অমিত শাহকে টার্গেট করছেন। তৃণমূল কংগ্রেস নিজেদের ব্যর্থতা, নিজেদের অপদার্থতা এবং সর্বোপরি নিজেদের প্রাতিষ্ঠানিক লুট, আদালতের অবস্থান, বিভিন্ন সময় আদালতের তির্যক মন্তব্য, বিভিন্ন সময় আদালতের ধারাবাহিকভাবে পরাজয়, এসব থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এবং সর্বোপরি এই কলকাতা কানেকশন বা এখানেই সেই মাস্টার মাইন্ড পুরো অপারেশনটার ছক তৈরি করেছিল কিনা, কারণ এটা খুব ছোট ঘটনা নয়, সাধারণ ঘটনা নয়, করেছিল কিনা সেটাই থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য আজকে এই নতুন বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সফল হবে না। কলকাতা কানেকশন নিয়ে যা বলা হচ্ছে সেটা আলটিমেটলি কি, এটাই এখন প্রশ্ন, যে সিকিউরিটির খামতি ছিল, কি করে একজন বিজেপি নেতা পাস দিল? ওরা এখন এটা এস্টাবলিশ করতে চাইছে যে তার কলকাতা কানেকশন রয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী যদি ঝাঁপ দিত তবে তার কোন পরিচয় সামনে আনতো? তিনি বিজেপি না তৃণমূল? তার আগে বলুন না, উনি তো ধারাবাহিকভাবে পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করে গেলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সাসপেনশনের গল্প মানুষের সামনে তুললেন। মুখ্যমন্ত্রী কি করে সেই পার্থ চট্টোপাধ্যায় প্রতিহিংসার রাজনীতির শিকার আজকে কথা বললেন, সেইটা মানুষের সামনে স্পষ্ট করুন, তারপর বিজেপির দিকে আঙুল তুলবেন। যে সংসদে পাস দিয়েছেন বিজেপির সেই নেতাকে, সেই সাংসদকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। পাসওয়ার্ড দিয়েছে বলে যদি মহুয়াকে বার করা হয়, তাহলে পাস দেওয়ার জন্য সেই বিজেপি নেতাকে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তৃণমূল পরিকল্পিতভাবে মহুয়া প্রসঙ্গকে সামনে টেনে এনেছিল। উনি সেই ব্যক্তি যিনি বলেছিলেন এবার থেকে মহুয়ার প্রশ্নের উত্তর মহুয়া নিজে দেবেন, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। একজন উচ্চশিক্ষিত নির্বাচিত জনপ্রতিনিধি, 15 লক্ষ মানুষের প্রতিনিধি, তিনি সচেতনভাবে দেশের সুরক্ষা, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে একজন বিদেশি ব্যবসাদারের হাতে তুলে দিয়েছেন। আর এখানে একজন পাস ইস্যু করেছেন, দুটো এক ঘটনা নয়। রবীন্দ্রনাথেরও দাঁড়িয়ে আছে, কোনো প্রাণীরও দাঁড়িয়ে আছে। এই চর্চা কতদিন চলবে? ইন্ডিয়া জোটের কারবার, ললিতের সঙ্গে তাপস রায়ের সম্পর্ক ছাড়াও কংগ্রেস অফিস, সেলিম তথা বামপন্থীদের সঙ্গে সম্পর্ক রয়েছে, কি বলবেন? তার কাছে নির্দিষ্ট তথ্য আছে, নির্দিষ্ট ইনফরমেশন আছে, সেই অবস্থান থেকে তিনি বলেছেন। কারণ একই অঙ্গে ভিন্ন 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 রূপ তো আমরা দেখতে পাই। ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা বলেন, তারাই আবার কৃষি আন্দোলনের মঞ্চে পৌঁছে যায়, তারাই আবার বিভিন্ন সময় নো ভোট টু বিজেপির প্রচার তোলে। আর যার যে কথা তিনি বলছেন তার প্রমাণ তো আপনারাই সাংবাদিকরা দেখাচ্ছেন, যে নিলাম কংগ্রেসের হয়ে বক্তৃতা করছে, কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট চাইছে, প্রকাশ্যে বলছে যে কংগ্রেস স্বাধীনতা সংগ্রাম করেছে, স্বাধীনতা সংগ্রাম করেছে বলেই স্বাধীনতার মূল্য একমাত্র কংগ্রেস বোঝে, সেই জন্য কংগ্রেসকে ভোট দিন। সেই ভিডিও ফুটেজে তো সামনে এসেছে। আজকে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার হেলিপ্যাড গ্রাউন্ডে স্বাধীনতা সংগ্রামী তথা প্রাক্তন সাংসদ সতীশ সামন্তের জন্মদিন উপলক্ষে সভা করতে যায় বিজেপি। ওই কর্মসূচির অনুমতি ছিল বলে বেগুয়া শিবিরের দাবি। অভিযোগ, বিজেপির সবার আগে ওই স্থানে ধর্ণা শুরু করে দিয়েছে তৃণমূল। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানাবে রাজ্যের বিরোধী দল নেতা। সবচেয়ে দুর্ভাগ্য এবং লজ্জাজনক বিষয় হলো এটাই, যে মেদিনীপুরের মানুষ, ভারতবর্ষের জাতীয়তাবাদী সংগ্রামী মানুষ, যারা সেদিন বাংলা কংগ্রেসের আন্দোলন কিংবা তার আগেও ওই স্বাধীন তাম্রলিপ্ত সরকারের স্বপ্ন দেখেছিলেন, সেটাকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, সতীশ সামন্তর মতো একজন রাজনৈতিক উচ্চতার মানুষ তৃণমূল কংগ্রেস তাকেও রেহাই দিল না। আজকে শুভেন্দু অধিকারীর সভা বন্ধ করবার জন্য সতীশ সামন্তকে আক্রমণ করা হচ্ছে, তাকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে। একটা রাজনৈতিক দল যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর একটা রাজনৈতিক দলের নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব যদি চরম মূর্খতার হাতে চলে যায়, তাহলে তার পরিণতি এটাই হয়। সমিতা, মহিলাদের সামগ্রিক উন্নয়নে কিছু করেনি বিজেপি সরকার, মহিলা বিদ্বেষী এই সরকার। কেন্দ্রকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস, এবং আগামী 22 তারিখ থেকে টানা 45 দিন রাজ্যের মহিলাদের নিয়ে বিভিন্ন কর্মসূচি রাজ্য জুড়ে পালন করবে তৃণমূল। নাম দেওয়া হচ্ছে চলো পাল্টাই। একদম ঠিক কথা বলেছেন। গতবার মহিলারা পাল্টেই দিয়েছিলেন, শেষ পর্যন্ত বিডিওদের কাজে লাগিয়ে ব্যালট পেপার খেয়ে ফেলে
মহিলাদের অধিকারকে লুট করে নিয়ে মহিলা প্রার্থীগুলোকে হারিয়ে দিয়েছিল। 2 বছরের বাচ্চা নিয়ে মা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 1টার সময় রেজাল্ট বেরোলো, রাত্রি 1টা পর্যন্ত বসিয়ে রেখে বলল রিকাউন্টিং এ আপনি হেরে গেছেন। তো সেই মহিলারা তো এবার বলছেই চলো পাল্টাই, তৃণমূলকে পাল্টে দেবে, নিশ্চিত থাকুন। একদম নিজেরাই নিজেদের স্লোগান দিয়ে দিয়েছেন আর জায়গাও তৈরি করে দিয়েছেন ওই বাবুঘাটে গঙ্গা আরতি করে, যে ওইখানেই একদম সলিল সমাধি হবে এই দলের। মহিলাদের সামগ্রিক উন্নয়নে কিছুই করেনি বিজেপি, মহিলা বিদ্বেষী এই সরকার। সেটা ভারতবর্ষের মহিলারা আর পশ্চিমবঙ্গের মহিলারা বুঝবেন। এ তো যত বলছেন তত মোদির গ্রাফ বাড়ছে, আতঙ্কে ভুগছে তৃণমূল কংগ্রেস। পার্টি অফিসে তো একদম ফ্ল্যাগ, কেক, লাড্ডু সব তো রেখে তৈরি ছিলেন, সকালবেলা মিছিল করবেন, সব বন্ধ। হ্যাট্রিক তো দেখলেন, আরেকটা হ্যাট্রিক হয়ে গেছে, কালের দেওয়ালে লেখা হয়ে গেছে আবার 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় নরেন্দ্র মোদী। দিদি রেড রোডেই থাকবেন। দিল্লি, আপনি এইমাত্র বললেন সেই দিল্লিতে এনআইএ জিজ্ঞাসাবাদের মুখোমুখি সাইকেল, 5 ঘন্টা ধরে সাইকেলের জিজ্ঞাসাবাদ চলছে, এনআইএ জিজ্ঞাসাবাদ করছে। আরো একটি কেন্দ্রীয় সংস্থা মুখোমুখি সাইকেল হোসেন, কিভাবে দেখছেন? নিশ্চয়ই নিরাপত্তাজনিত কোনো বিষয় আছে, হয়তো এমন কোনো বিষয় আছে যে সীমানা পেরিয়ে ওপারে কোনো সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। কারণ পশ্চিমবঙ্গ একটি সীমান্তবর্তী রাজ্য, বিভিন্ন সময় বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই রাজ্যের নাম জড়িয়ে যাচ্ছে। 26/11-র সঙ্গে এই রাজ্যের নাম জড়িয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করবার জন্য যে 3 জন সন্ত্রাসবাদী পৌঁছবার চেষ্টা করছিলেন নিউ দিল্লি প্ল্যাটফর্মে ধরা পড়েন, তারা বসিরহাটের সীমানা দিয়ে পেরিয়ে একবার বনগাঁয় যান, সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা স্টেশন, শিয়ালদার রাজধানী ধরে তারপরে পৌঁছেছিলেন নিউ দিল্লি স্টেশনে, সেখানে ধরা পড়েছিলেন। অতএব প্রত্যেকটা বিস্ফোরণের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী ঘটনার সঙ্গে থাকে। আর তৃণমূল কংগ্রেস এত কথা বলছে কেন? যারা সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠায়, যারা কাজী মাসুম আক্তারকে জাতীয় সঙ্গীত স্কুলে ইন্ট্রোডিউস করার অপরাধে যে মৌলবাদী তৃণমূলের গুন্ডা এবং তৃণমূলপন্থী মৌলবাদীরা পিটিয়েছিল, একজনকে গ্রেপ্তার করেছে, কোনো ব্যবস্থা নিয়েছে? মাসুম আক্তারকে সেই বড় মাদ্রাসায় ফিরিয়ে দিতে পেরেছে? পারেনি। সুতরাং তৃণমূলের রাজনীতি মৌলবাদের কাছে আত্মসমর্পণের রাজনীতি, জেনে বা না জেনে বা শুধুমাত্র ভোটের স্বার্থে বিভিন্ন সময় এমন মন্তব্য করা যা ভারত বিরোধী বিভিন্ন শক্তিকে উজ্জীবিত করে। এর থেকে বিরত থাকা উচিত দেশের স্বার্থে। সংসদের যে কাণ্ড, সেই কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছে তৃণমূল, পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্য তারা দাবি করছেন। আমরাও তো বাকিপুরের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবি করেছি। গণতান্ত্রিক দেশ, তারা দাবি করেছেন। স্পিকার তার অবস্থান স্পষ্ট করেছে, গৃহমন্ত্রক থেকে মানুষকে কয়েকদিনের জন্য অপেক্ষা করেছেন। কেউ পালিয়ে যাবে না, ঠিক সময় অমিত শাহ আসবে, উত্তর দিল্লিতেও দেবে, উত্তর কলকাতার ব্রিগেডে দাঁড়িয়েও দেবে, উত্তর বারাসাতের গলিতে দাঁড়িয়েও দেবে। অমিত শাহ ঠিক উত্তর, ঠিক সময়, ঠিকভাবে তৃণমূল কংগ্রেসকে দেবে এবং বুঝিয়ে দেবে। ললিত ঝায়ের সঙ্গে তাপস রায়, সৌম্য বক্সির ছবি পাওয়া গেছে। দুজনেই বলছেন কেউই নাকি ললিত ঝাকে চিনত না। দুজনেই বলছেন ললিত ঝাকে তারা চিনত না। তো তারা চিনবেন কি করে বলবেন? তারা চিনত না বলেছেন। ছবি নিয়ে তো অনেক রাজনীতি করে তৃণমূল কংগ্রেস, বলে শুভেন্দু অধিকারীর সঙ্গে ওর ছবি আছে, তাকে নাকি বোম মারতে গিয়ে ধরা পড়েছে। কিছুদিন আগে এই ছবি নিয়ে রাজনীতি করলেন। আমরা তো বলেছিলাম হ্যাঁ শুভেন্দু অধিকারীর সঙ্গে মাধুরী দীক্ষিতের ছবি আছে। তার অর্থ কি এই যে 2, 3, 4, 5, 6, 7 বলে শুভেন্দু অধিকারী মাধুরী দীক্ষিতের সঙ্গে ডান্স করেছে? একবার ভেবে দেখুন, ভিজুয়ালাইজ করে দেখুন, নাচলে কিরম লাগতো, না অভিনয় করেছে। তা আবার এখন ওরা ওরকম বলতে পারে? ওসব নিয়ে রাজনীতি চলবেই। হ্যাঁ, ও তো আইনজীবী। তাপস রায় একজন পুরনো রাজনৈতিক কর্মী, মামলা করলে মামলা করবেন। এখন তাপস রায়ের এই ছবিটা পাওয়া গেল কোথা থেকে, এটাই তো আমার আশ্চর্য লাগছে। তৃণমূলই ফাঁস করে দিয়েছে এই ছবি। তাপস রায়ের পরিকল্পিতভাবে, তাপস রায় একজন পুরনো নেতা তৃণমূল কংগ্রেসের, দীর্ঘদিন ছাত্রাবস্থা থেকে রাজনীতি করছেন। সবাই
এদিকে ওদিকে কচি কাচারা মন্ত্রী হয়ে গেছেন, তাপস রায় দলে বঞ্চিত হয়েছে। এখন তাপস রায়ের এই ছবি তৃণমূল ফাঁস করে দিয়ে তাপস রায়ের সর্বনাশ করার চেষ্টা করছে। এলো কি করে এই ছবি? আচ্ছা, লক্ষ্যখণ্ডে গীতাপাঠ রাজ্য এবং তার পুলিশ বাধা দিতে চাইছে। এই সরকার কিছু মানুষের কাছে বার্তা দিতে চাইছে যে তারা শ্রীমদ্ ভগবত গীতার বিরোধী। তারা যে গীতা নিয়ে এত বড় একটা যজ্ঞ হচ্ছে, এইটার তারা বিরোধী। এটা পরোক্ষভাবে, সরাসরি বলতে পারছে না, পরোক্ষভাবে এটা কিছু মানুষের কাছে বার্তা দেয়া হচ্ছে বিভাজনের রাজনীতির স্বার্থে। এই যে ইটভাটার ব্লাস্টটা হয়েছে সেটা নিয়ে শশী পাজা বলেছে মমতা ব্যানার্জি নাকি ইটভাটার নিয়ে সব থেকে বেশি ভাবছেন, যা কোনো সরকার আগে ভাবেনি। ইটভাটা নিয়ে সব থেকে বেশি মমতা ব্যানার্জি ভাবছে, যে আগে কোনো সরকার ভাবেনি। শ্রীমতী শশী পাজাকে আমি একটি অনুরোধ করব, একবার ইটভাটার মালিকদের সঙ্গে যোগাযোগ করতে, কারণ তাদের রাজনীতির কারণে এবং তাদের এই কয়লার এদিক ওদিকের কারণে যে দাম পৌঁছেছে, ইটভাটাগুলো কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের ইট শিল্প, ইট ভাটা শিল্প ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। এখনো মানুষ এই কারণেই ভাটাগুলো চালাচ্ছেন মালিকরা, যে ভাটা বন্ধ হয়ে গেলে পাওনাদাররা বাড়িতে গিয়ে কড়া নাড়বে, সেটা সামাজিকভাবে তাদের কাছে একটা অসম্মানের বিষয় হবে। তাই শুধুমাত্র ভাটা খোলা রেখেছে। লোকসানে চলছে ইট শিল্প, ভাটা শিল্প। ভাটা মালিকরা চরম বিপর্যয়ের মধ্যে আছেন। আর বসিরহাটে যে কৃষ্ণ ভাটায় বিস্ফোরণ হয়েছে, এটা বসিরহাটের অধিকাংশ মানুষ বলছেন আগে থেকে সেখানে বোমা রাখা ছিল। আগুন লাগাতে গিয়ে যে 4 জন মারা গেছেন তারা স্থানীয় মানুষ, তারা দরিদ্র শ্রমিক। আগে থেকে বোম রাখা ছিল, এটা একটা নাশকতা। এটা সেখানকার সাধারণ একাংশ মানুষের ধারণা। কারণ ওখানেও এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল। যিনি ভাটার বর্তমান মালিক, তার পরিবারের একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। এবং তার বিরোধী যারা তৃণমূল কংগ্রেসে, তার যারা বিরোধী বলে এলাকায় পরিচিত, তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসে আছে। এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ সংঘর্ষের কারণে, আভ্যন্তরীণ রসায়নের কারণে পরিকল্পিতভাবে একটা অন্তর্ঘাত ঘটানো হয়েছে, এটা মনে করা হচ্ছে। এবং বসিরহাটের বহু মানুষ এটা বিশ্বাস করেন। আচ্ছা, এইমাত্র মানে কিছুক্ষণ আগে অনুপ ঘোষাল প্রয়াত হয়েছে, কি বলবেন? একজন অসামান্য সঙ্গীত শিল্পী, তার আত্মার সদ্গতি কামনা করছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকলো। বিজেপি তাকে শ্রদ্ধার্ঘ্য জানায়। তিনি অল্প কিছুদিনের জন্য রাজনীতিতে এসেছিলেন এবং রাজনীতি বা বিশেষ করে যে দলে গেছিলেন সেটা যে তার জন্য নয়, সেটাও তিনি বুঝতে পেরেছিলেন। আমরা তার পরিবারের সঙ্গে সম্পর্কিত, আমাদের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকবে, এটাই আশা করি। আচ্ছা, বাকিপুরে শালক এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে সরকারি এজেন্সি থেকে সরাসরি টাকা ঢুকে গেছে। 4 দিন আগে।